আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প অচিনপুর। এর মূল ভাবনা এবং চিত্রনাট্যে নোমান, বিভিন্ন চরিত্রে নোমান, স্যাডি, নাইম, দেব এবং রিপন। আমাদের আজকের গল্পটি কঠোরভাবে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। কোনো ধরনের অসামাজিক কাজ বা কুসংস্কারকে আমাদের চ্যানেল সমর্থন করে না। মামা, আসবো? কিরে শুভ, আবিদ, তোরা কখন আসলি? মামা, আসছি তো অনেকক্ষণ। আসতেই মামি জোর করে খাবার টেবিলে বসায় দিল। বেশ বেশ। আবিদ, খাওয়া দাওয়া ঠিক মতো করেছিস তো? আসসালামু আলাইকুম মামা। জি, একদম গলা অবধি ভরে গেছে মামা। এখন হাঁসফাঁস লাগছে। ওহ। নে, এইগুলা চিবিয়ে খা। তুলসী পাতা? হ্যাঁ, তুলসী পাতা। চিবিয়ে খা, কিছুক্ষণের মধ্যেই তোর হাঁসফাঁস কেটে যাবে। কিরে, কি অবস্থা? এখন কিছুটা আরাম পাচ্ছি। থ্যাঙ্কস মামা। তবে মামির হাতের রান্না অসাধারণ। শোন তবে, তোদের মামির সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমাদের সময় তো এত আপডেট প্রযুক্তি ছিল না যে যখন তখন কথা বলবো, দেখা করব। তো বিয়ের প্রথম দিন খাবার টেবিলে এসে দেখি সে কি এলাহি আয়োজন। এত খাবার দেখে আমি তো অবাক হলাম, কিন্তু যখন খাবার মুখে নিলাম, আহা, সেই স্বাদ! সেই দিন থেকেই তোদের মামির প্রেমে পড়ে গেলাম। মামা, আজকে অনেকদিন পর দেখা হলো। তাছাড়া তোমার আর মামির প্রেমের গল্প বেশ কয়েকবার শুনেছি। আজকে কিছু ইন্টারেস্টিং বলো, ভূতের কিছু। এই, তোদের কি কোনো কাজকর্ম নাই রে? যখনই দেখা হয় তখনই শুধু ভূতের কাহিনী শোনা, ভূতের কাহিনী। না মামা, কোনো কাজকর্ম নাই। এসব কথা বলে আজকে পার পাওয়া যাবে না। শেষবার তুমি আবিদকে কি জোস একটা কাহিনী শোনাইছিলা। কাহিনীটা জানি কি? ও হ্যাঁ, মনে পড়ছে, বোবা। আজকেও মামা ওইরকম একটা কিছু শোনাও, প্লিজ প্লিজ। তোরা নাছোর বান্দা। বেশ, শোন তবে। ঘটনাটা ঘটে 2010 সালে। আমি তখন রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম। হঠাৎ একদিন আমার অফিসে ওসি সাহেবের আগমন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আজকে আপনার কাছে এসেছি একটা রিকোয়েস্ট নিয়ে। গত মাসে অচিনপুরে একটা মার্ডার হয়। ক্রাইম সাসপেক্ট হিসেবে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। আচ্ছা, তা আমার কাছে কি প্রয়োজনে? স্যার, সমস্যা হচ্ছে এখন পর্যন্ত সাসপেক্টের মুখ থেকে কিছুই বের করতে পারিনি। বুঝলাম, কিন্তু এখানে আমার কি করার আছে? স্যার, পুরো ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন। তারপর ওসি সাহেব আমাকে সমস্ত ঘটনা ডিটেইলে বলে। অচিনপুরের সেই খুনের ঘটনায় হারুন নামের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে পুলিশ প্রাইম সাসপেক্ট হিসেবে গ্রেফতার করে। জানা যায় ভিকটিম মতি তারই হেল্পার ছিল। ঘটনাটির কোনো সাক্ষী প্রমাণ ছিল না। অন্যদিকে খুনের পিছনে মোটিভ কি তাও খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। এদিকে এতগুলো দিন কেটে গেল, অথচ এই হারুন এখন অবধি খুনের কথাটা স্বীকার করেনি। তারপর মামা, তারপর কি হলো? তারপর ওসি সাহেব আমাকে একটা ফাইল দিয়ে যায়, যাতে ছিল হারুনের জীবন বৃত্তান্ত। সব পড়ে জানতে পারি হারুন এতিম ছেলে। ছোট বয়সে আগুনে পুড়ে বাবা মারা যায়, আর মা মারা যায় হারুনের বয়স যখন 11। তারপর থেকে একাই বসবাস করত, বিয়েও করেনি।
গাড়ি চালানো শিখে হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ করত। সব কিছু পড়ে আমার মনে হলো হারুনের সাথে একবার দেখা করা দরকার। মামা, পরে তুমি কি থানায় গিয়েছিলে দেখা করতে? হ্যাঁ, একটা সিঙ্গেল সেলে হারুনকে রাখা হয়েছিল। কেমন আছেন? আপনি আমাকে চিনবেন না, তবে সত্যি বলতে আপনার কাছে আমাকে কথা বের করার জন্য এখানে আসতে বলা হয়েছে। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আপনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, আপনি একজন সাদাসিধে মানুষ। খুনটা নিশ্চয়ই আপনি করেননি, তাহলে কে করেছে বা কিভাবে খুন হয়েছে তা তো বলা লাগবে। হারুন সাহেব, কথা না বললে ওরা আপনাকে ছাড়বে না। আমি কি বলবো, আমার তো কোনো কিছু মনেই নাই। আমি সকালে ঘুম থেকে উঠা দেখি মতির লাশ আমার পাশের সিটে। ভয় পাওয়া যায় আমি। আমার চিৎকার আর কান্নাকাটির শব্দে লোকজন এসে আমার এই পুলিশের হাতে তুইলা দিল। আচ্ছা, আপনি শান্ত হন। আপনি কি আমাকে বলতে পারবেন ওই দিন কি ঘটেছিল? বললামই তো, ওই যে আমার কিছু মনে নাই। ঠিক আছে, মনে করতে হবে না। আপনি আমাকে জাস্ট কয়েকটা প্রশ্নের জবাব দিন। আপনার বাসা তো বাড্ডায়, রাইট? হা, সেই জায়গায় কতদিন যাবৎ থাকছেন? তা হইব, বছর করি তো হইবই। একাই থাকতেন? হ্যাঁ, একাই থাকি। ঠিক আছে, আমি পরে অন্য কোনো সময় আপনার সাথে দেখা করতে আসব। হারুন সাহেব, যদি আপনি কোনো অপরাধ না করে থাকেন, আমি আপনাকে এই জায়গা থেকে মুক্ত করবই, কিন্তু আপনাকেও আমাকে সহযোগিতা করতে হবে। আশা করছি বিষয়টা ভেবে দেখবেন। আজ আসি। স্যার, কিছু বললো? দেখুন ওসি সাহেব, এই ধরনের পুলিশ কেসের ঝামেলা আমার এই প্রথম। আমি এর আগে যত ধরনের প্রবলেম সলভ করেছি তার বেশিরভাগই ছিল মানসিক অসুস্থতা কিংবা প্যারানর্মাল ঘটনা। হারুনের সাথে কথা বলে এখনই কিছু বলতে পারছি না। আমাকে কয়েকটা দিন সময় দিন। আমি হারুনের সাথে আরও 2-1 দিন বসতে চাচ্ছি। অবশ্যই, আপনার যখনই দরকার হবে আমাকে জাস্ট একটা কল দিবেন। ঠিক আছে, আজ আসছি। আর বাই দ্য ওয়ে, হারুনের বাসা বাড্ডায়। কোনোভাবে কি আমি ওর বাসাটা একটু দেখতে যেতে পারি? নিশ্চয়ই। আজকে যাবেন নাকি কাল? আপনার যখন সুবিধা হয় বলুন। এই হাবিব, তুমি আফজাল স্যারের সাথে যাও। ওকে স্যার। এখনই চলো। বাসায় যাবার আগে হারুনের বাসাটা ঘুরে যাই। জি স্যার, চলেন। হারুনের বাসায় গিয়ে কি দেখলেন মামা? ওর বাসায় ঢুকে আমি বেশ অবাক হলাম। একা ব্যাচেলার একটা মানুষ, অথচ ঘর দেখে বুঝার উপায়ই নাই। অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা, ড্রয়িং, ডাইনিং আর একটা ছোট্ট রুমের বাসা। বাসা ঘুরে তেমন কোনো ক্লু খুঁজে পেলাম না। তারপর আমি বাসায় ফিরে যাই। পরদিন, ওসি সাহেব, আসবো? আরে স্যার, আপনি আসেন আসেন, ভেতরে আসেন, বসেন। চা নাস্তা কিছু খাবেন? না, ওসবের দরকার নেই। আমি বাসা থেকে নাস্তা করে এসেছি। ভাবলাম আজ শুক্রবার, অফিস নাই, সো আপনার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন, তাই সরাসরি চলে আসলাম। জি স্যার, বলুন। দেখুন, আমি গতকাল হারুনের বাসায় গিয়েছিলাম। ওর বাসার পরিবেশ দেখে আমি কিছুটা অবাক হয়েছি। কারণ গতকাল যখন আমি হারুনের সাথে দেখা করি, ওকে দেখে তো গোছানো মনে হচ্ছিল না, কিন্তু ওর বাসায় যেয়ে দেখলাম ও খুব গোছানো। হয়তো জেলখানায় আছে বলে নিজের যত্ন নিতে পারছে না। কিন্তু 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 কি স্যার? কিন্তু ওর বাসার পরিবেশ আমাকে ভাবায়। আমি সারা রাত ওর কথাই ভেবেছি। আমার সন্দেহ হচ্ছে, ও যদি সিঙ্গেল হয় তাহলে ওর বাসা এতদিন পরেও এত গুছানো পরিষ্কার কি করে? আচ্ছা, ওর বাসায় কি অন্য কারো যাতায়াত আছে, বা কোনো ডুপ্লিকেট চাবি অন্য কারো কাছে? এই ব্যাপারে কি কিছু জানেন? না স্যার, এই ব্যাপারটা তো লক্ষ্য করা হয়নি। আসলে কি স্যার, মতিন যে ছেলেটার মার্ডার হয়, খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ওর বাবা মা গ্রামে থাকে। মতিন আগে ওদের গ্রাম থেকে বন্দরের পথে একটা লেগুনা গাড়ি চালাতো ভাড়ায়। সেই চাকরি ছেড়ে মেডিকেল জয়েন করে
আর হারুনের সহযোগী হিসেবে অ্যাম্বুলেন্স চালায়। আচ্ছা, এর আগে হারুনের সাথে কারা চাকরি করতো কিংবা অফিসের কোনো ইনফরমেশন কি আমাকে দিতে পারবেন? এই যে সবুজ, এই ছেলেটা গত 8 বছর ধরে হারুনের সাথেই কাজ করছে। আর এমনিতে মেডিকেলে যোগাযোগ করে হারুনের সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, ওর কোনো পূর্বশত্রু ছিল না। সবার সাথেই নাকি ওর ভালো সম্পর্ক ছিল, কিন্তু কেউ কোনো সঠিক উত্তর দিতে পারেনি। মতিনের খুনের ঘটনায় সবাই বলেছিল হারুনের এ কাজ করার কথা না, কারণ যতদিন মতিন বেঁচে ছিল হারুনের সাথেও নাকি ওর খুব ভালো সম্পর্ক ছিল। আপনি বলছেন হারুনকে সন্দেহ করার কিছু নাই, তাহলে হারুনকে ছেড়ে দিচ্ছেন না কেন? কি করব স্যার, সরকারি মামলা, আর একমাত্র হারুনই বলতে পারবে আসল ঘটনাটা কি। হয়তো সে খুন করেনি, কিন্তু সে জানে খুনটা কে করেছে। ওসি সাহেব, আপনি এক কাজ করেন, হারুনের বাসায় নজরদারির ব্যবস্থা করেন। কেন জানি আমার মনে হচ্ছে ওখান থেকেই কোনো একটা ক্লু পাওয়া যেতে পারে। ঠিক আছে স্যার, আমি আজকেই ওখানে সাদা পোশাকে 2 জন অফিসারকে শিফট করে দিচ্ছি। মামা, তারপর তারপর কি হলো? তার 2 দিন পর রাত আনুমানিক 1টার দিকে ওসি সাহেব আমাকে কল দেয়, জানায় একজনকে অ্যারেস্ট করেছে। রাতে সবুজ হারুনের বাসায় ডুপ্লিকেট চাবি দিয়ে ঢোকার চেষ্টা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ কোনো সঠিক তথ্য দেয়নি। ওসি সাহেব পরদিন আমাকে থানায় দেখা করতে বলে। মামা, তার মানে সবুজই খুনের সাথে জড়িত ছিল? তা এক প্রকার বলতে পারিস, তবে ঘটনাটা একটু অন্যরকম। ওসি সাহেব, আসবো? স্যার আসুন, আপনাকে তো ফোন কলে সবই জানিয়েছি। সবুজ বলেছে ওর কাছে ডুপ্লিকেট চাবি ছিল, তা দিয়ে ও প্রায় হারুনের বাসায় রাত কাটাতো। মূলত নেশা করার জন্য হারুনের বাসা ব্যবহার করত। আমরা অ্যারেস্টের সময় ওর কাছ থেকে 10 পিস ইয়াবা পেয়েছি। আই সি। আচ্ছা, আমি কি সবুজের সাথে একটু কথা বলতে পারি? হাবিব, স্যারকে সবুজের সেলে নিয়ে যাও। খেয়াল রাখো, এইসব ক্রিমিনালদের কোনো ঠিক ঠিকানা নাই। জি স্যার। হুম হুম আমি খুন করি নাই, আমি কিছুই জানি না। মতিকে কেন খুন করেছিলে? আমি খুন করি নাই, আমি কিছুই জানি না, আমি খুন করি নাই। দেখো, হারুনের সাথে আমার কথা হয়েছে। সত্য কথা না বললে এবার কোনোভাবেই ছাড়া পাবে না, ফাঁসিও হয়ে যেতে পারে। হারুন ও সব বইলা দিছে। আমি আগেই ভাবছিলাম ওর উপর ভরসা রেখে লাভ নাই। এখন যেহেতু বুঝতেই পেরেছো সব, কি ঘটেছে আমাকে সব বলো। স্যার, আমারে বাঁচান স্যার, আমি খুন করি নাই। তাহলে খুনটা কে করেছে? ফারুক। ফারুক? ফারুকটা আবার কে? স্যার, হারুনই ফারুক স্যার। মানে? আমাকে সব বলো সবুজ, সত্যিটা বললে আমি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারি। স্যার, আমি যখন হারুনের আন্ডারে চাকরি শুরু করি তখন আমি বুঝতেও পারি নাই হারুনের সাথে প্রায় সময়ই রাতে বিভিন্ন জায়গায় লাশ নিয়ে যাইতাম। একদিন রাত আনুমানিক 2:30টার দিকে আমি আর হারুন অ্যাম্বুলেন্সে নিয়ে অচিনপুরের উদ্দেশ্যে লাশ নিয়ে বাইর হই। রাস্তায় যাইতে যাইতেই হারুন খুব রাফ গাড়ি চালানো শুরু করল। আমি কিছুটা অবাক হই, কারণ সচরাচর ও এইভাবে গাড়ি চালায় না, আর হাইওয়েতেও এত রাতেও এইভাবে গাড়ি চালাইতে দেখি নাই। আমি ওরে থামাইতে কই, হারুন হারুন গাড়িটা থামাও, এইভাবে গাড়ি চালাইতেছো কেন? আমার ভয় লাগতেছে। সবুজ, তোরে আমার ভাল লাগে রে। এইসব কি বলতেছো? আর তোমার গলার আওয়াজ এই রকম লাগতেছে কেন? কারণ আমি হারুন না, আমি ফারুক। কি বলতেছো এইসব? ফারুক? ফারুককে দেখো, আমার কিন্তু ডর লাগতেছে। আমি সত্যি বলতেছি, আমার আমার তোমারে ভালো লাগে, আর আমি হারুনের মধ্যেই বাস করি। হারুন, তুমি কি সব বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। দয়া করে চলো, লাশটা পৌঁছায় দিই আগে, পরে এই ব্যাপার হালাপ করা যাবে। আমি ফারুক। আচ্ছা যাই হোক, চলো, সাবধানে চালাও দয়া করে। লাশ পৌঁছাইতে যায় আবার নিজেরাই না লাশ হয়ে যায়। তারপর? তারপর আমরা লাশ পৌঁছাইয়া ফিরে আসি। পরদিন যখন হারুনের সাথে আমার দেখা হয়
আমি অবাক হই। গতকাল রাতের ঘটনা ওর কিছুই মনে নাই। আমরা যে লাশ পৌঁছায় দিয়ে আসছিলাম সেটাও নাকি ও মনে করতে পারতেছিল না। আমার সন্দেহ হইল ওর উপর কোনো জিন ভূত আসর করছে কিনা। আমি হারুনরে ফলো করতে থাকি। কিছুদিন পর হুম হুম কি ব্যাপার, আজকে বাসায় ঢুকলো না, গেল কই? কি ব্যাপার সবুজ, তুমি আমারে ফলো করতেছো কেন? না মানে আসলে সেই দিন রাতে তুমি যে বলছিলা। চলো আমার বাসায় চলো। স্যার, আমি ওই দিন ওর বাসায় ছিলাম, একসাথে গুটি খাইছি। আমরা গুটি খাইয়া রাত কাটাইছি একসাথে। তারপর থেকে প্রায় সময় আমরা একসাথেই রাত কাটাইতাম, গুটি খাইতাম। আমাদের দুইজনের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আমার চাকরি ছাইড়া দেওয়ার পর। চাকরি ছাড়ার পর ফারুকের সাথে আমার দেখা সাক্ষাৎ কইমা যায়। আমার জায়গায় জয়েন করে মতিন। একদিন হারুনের নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে। হ্যালো, তুমি কই? কে কে ফারুক? আমি তোমারে অনেক মিস করতেছি। তুমি আমার লগে দেখা করো। কিন্তু এখন তো আমি বড় স্যারের নিয়ে রেডিসনে আছি, হেরে বাসায় নামায় দিয়ে ফ্রিউম। আচ্ছা, ফ্রি হইয়া কল দিও, আমি অপেক্ষায় আছি। ওই দিন রাতে আমারে আর ফারুকরে মতিন একসাথে দেখা ফালায়। অফিসে এই সব ঘটনার জানাজানি হয়ে গেলে দুইজনের সমস্যা হতে পারে। এই সন্দেহে ফারুক খুব অস্থির হইয়া যায়। কিন্তু বিশ্বাস করেন স্যার, আমি জানি না কোনটা কে করছে। ওই ঘটনার পর হারুনের সাথে আমার আর দেখা হয়নি। তারপর কিছুদিন পরেই জানতে পারি হারুন জেলে গেছে। আর সেই সুযোগে আমি ইদানিং ওর বাসায় যাই। ফারুকের সাথে কি তোমার কথা হয়েছে মামা? হ্যাঁ, হয়েছিল। আমি সবুজের সাথে কথা শেষ করেই হারুনের সাথে দেখা করতে যাই। ফারুক, ফারুক? ফারুক কে? তুমি ফারুক নামে কাউকে চেনো না? না। আচ্ছা, গতকাল আমি তোমার বাসায় গিয়েছিলাম। তুমি তো বেশ সুন্দর করে বাসা গুছিয়ে রেখেছো দেখলাম। ওই সব আমি করি নাই। মাঝে মধ্যে সবুজ আইসা আমার বাসা গুছায় দিত। সবুজ? সবুজ কে? আমার সাগরেদা ছিল, অনেক বছর আমার সাথে কাজ করছে। পরে একটা প্রাইভেট চাকরি পাইয়া চইলা যায়। এরপর আর আমার সাথে যোগাযোগ হয় নাই। তাহলে তোমার বাসার ডুপ্লিকেট চাবি ওর কাছে কেন? হ্যাঁ, আমি কইতে পারি না স্যার। আমি ওরে কেন কাউরে আমার বাসার চাবি দিই নাই। বিশ্বাস করেন স্যার, আমার কিছু মনে নাই। আমি আমি স্যার একা মানুষ। ছোট সময় বাবা মা মারা যাওয়ার পর আমি একাই থাকি, বিয়া করি নাই। তয় তয় একজনরে আমার অনেক ভালো লাগে। রোগাইয়া আমার এলাকায় থাকে, একটা গার্মেন্টসে চাকরি করে। অফিসে আসা যাওয়ার সময় প্রায় ওরে আমি দেখতাম। তয় কখনো না কথা বলার সাহস পাই নাই। ঠিক আছে, আমি আজ আসি, আবার দেখা হবে। সেদিন বাড়ি ফিরে আমি অনেক কিছু ভাবতে থাকি। হারুনের ওপর কোনো অশরীরী আত্মা ভর করেছে কিনা, নাকি অন্য কিছু, নাকি হারুন সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এই ধরনের রোগীরা নিজে বুঝতে পারে না বা কখনো স্বীকারও করে না যে তারা মানসিক রোগী। আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খেতে থাকে। আমি ওসি সাহেবকে কল করি। স্যার, এত রাতে? ওসি সাহেব, দুঃখিত এত রাতে আপনাকে বিরক্ত করছি। না না স্যার, বলুন। আমি আজকে সবুজ, হারুন দুজনের সাথেই কথা বলেছি। সবুজের ভাষ্যমতে হারুনের মাঝে আরও একটা সত্তা আছে যার নাম ফারুক। ফারুক? হ্যাঁ, আমি এখনও নিশ্চিত না ওরা আমাদের কোনো ব্লাফ দিচ্ছে নাকি সত্যি কথা বলছে। আমার আরও কিছুদিন সময় লাগবে।
আপনি কি সবুজের বাসায় একটা তল্লাশি করতে পারবেন? যদি কোনো ক্লু পাওয়া যায়। অবশ্যই স্যার, আমি থানায় যোগাযোগ করছি। আপনি কাল আসবেন থানায়? হ্যাঁ, আমি সময় করে আসব। এখন রাখছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। বাসা সার্চ করে সন্দেহভাজন আমরা তেমন কিছু পাইনি। সবুজের মোবাইল আর কয়েক ধরনের মাদক পাওয়া গিয়েছে। এইটা তো আইফোন। এত দামি মোবাইল সবুজ ব্যবহার করে? বাই দ্য ওয়ে, আমি সবুজ ও হারুনের সাথে আবার দেখা করতে পারি? চলেন স্যার, আমি আপনাকে নিয়ে যাই। সবুজ, এই মোবাইলটা কি তোমার? হ্যাঁ স্যার, ওটা আমারে ফারুক গিফট করছিল। ফারুক? কিন্তু হারুন যে বলল ও ফারুক নামে কাউকে চেনে না। স্যার, ও মিথ্যা কথা কইতেছে। ও সব জানে। আমি খুন করি নাই স্যার। এইসব নাটক বাদ দে, মোবাইল লক খোল। মোবাইলের লক খোলার পর গ্যালারিতে হারুন আর সবুজের অনেক অন্তরঙ্গ ছবি দেখে আমরা নিশ্চিত হই সবুজ যা বলছে সত্যি বলছে। তারপর আমি হারুনের সাথে দেখা করতে যাই। তোমার আর সবুজের সম্পর্ক কেমন? ও আমার আন্ডারে চাকরি করত, আমি ওর ওস্তাদ, আর ও আমার সাথে। তাহলে এই ছবিগুলো? খানকে মাকে ও কইয়া দিছে সব। ফারুক? আমি আমি ফারুক। আমারই তো খুঁজতেছিলেন আপনারা, না? খুনটা তাহলে তুমিই করেছিলে? হ্যাঁ, আমি করছি। কিন্তু কেন? শালা একটা আস্তা বোকাচোদা। কে, মতিন? হারুন হারুন? কেন? ছোট্ট সময় থেকে ও একটা বোকাচোদা, বলদ কিসিমের আছিল স্যার। স্কুলে যাইতে পারে নাই বেশি দিন। স্কুলের পোলাপানরা খালি মজা লইতো। লেখাপড়া বাদ দিয়া যখন ড্রাইভারের হেল্পারের চাকরিটা শুরু করে, একদিন ওর ওস্তাদ খানকির পোলা হারুনরে জোর কইরা ধর্ষণ করে। এরপরে প্রায় ওরে অত্যাচার করত। বয়স কম আছিল, বাপ মা নাই, কার কাছে কইব? সুযোগ বুঝা আমি একদিন ওরে ময়রা পালায় যাই। এরপর রাজশাহী আইসা এই চাকরিতে জয়েন করি। মতিনকে কেন খুন করলা? ওই একদিন আমারে আর সবুজ রে এক লগে দেই খাওয়া লাগছিল। এরপর থেকে ওই আমার লগে কাজে যাইতেও ভয় পাইতো। একদিন ওরে গাড়ি চালানো শেখানোর সময় আমি আমি ওর কাছাকাছি চলে আসি। ও তখন বাড়াবাড়ি শুরু কইরা দেয়। কেন, হারুনরে যখন রেপ করছিল তখন তো আমরা কাউরে কিছু বলি নাই। হয় নাকি সবাই রে বইলা দিব আমার কথা। কোন স্যার মাথা মুথা ঠিক থাকে? দিছি শালারে শেষ কইরা। যা যা বইলাতে আর বইলাতে। স্যার, এই ফারুকের কাহিনীটা কি? মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা এটাকে বলি সিজোফ্রেনিয়া। এইটা এক ধরনের মানসিক রোগ। বলতে পারেন একজন মানুষের মধ্যে দুইটা সত্তা। এটা দুই বা তার অধিকও হতে পারে। ছোট সময়ে বাবাকে হারানো, তারপর স্কুলে বন্ধুদের কাছ থেকে হ্যারাসমেন্টের শিকার, অল্প বয়সে মাকে হারানো, আর শেষ সময়ে এসে হারুনের ওস্তাদের হাতের রেপ। সব কিছু মিলিয়ে হারুনের মধ্যে ফারুকের জন্ম। কোন বয়স থেকে কিংবা কবে থেকে এই রোগটা ওর মধ্যে জন্ম নিয়েছে এখনই বলতে পারবো না। তবে নিয়মিত মেডিসিন আর ট্রিটমেন্ট নিলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু হারুনের যেহেতু কাছের কেউ ছিল না, তাই কখনো এই রোগটা প্রকাশ পায়নি। সবুজ ছেলেটাকে ফারুকের ভালো লাগার কারণেই ওর সামনে নিজেকে প্রকাশ করে। হারুন যতটা সাদাসিধে, ফারুক ঠিক তার উল্টো। তাহলে মামলাটার কি সমাধান করব এখন? দুইজন মানুষ, বডি একটা, কি তাজ্জব ব্যাপার। আমার পরামর্শ থাকবে, যেহেতু ও মানসিকভাবে অসুস্থ, ওর চিকিৎসার ব্যবস্থা করেন। তারপর ওর যা শাস্তি হয়
আদালত না হয় সেটার বিচার করবে। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে এই কেসটা হয়তো সমাধানই করতে পারতাম না। ইটস ওকে। আচ্ছা, আমার ব্যাপারে আপনাকে কে খোঁজ দিয়েছে? মেডিকেলে যখন হারুনকে টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছিলাম, আপনার ছাত্র ইউসুফ আপনার সাথে যোগাযোগ করার কথা বলে। ঠিক আছে, ভালো থাকবেন। স্যার, দরকার পড়লে আবার হয়তো আপনাকে বিরক্ত করব। ঠিক আছে, ঠিক আছে। ও মাই গড, মামা, তুমি তো লেজেন্ড। তুমি দেখি প্রাইভেট ডিটেকটিভও। এত প্রতিভা তোমার। এতদিন পরে বুঝলি? আচ্ছা মামা, তারপর কোনো খোঁজ পেয়েছিলেন হারুনের? হ্যাঁ, জানতে পেরেছিলাম ওকে পাবনা মেন্টাল হেলথ কেয়ারে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছিল। তারপর আর খোঁজ নেওয়া হয়নি। যাক, দারুণ একটা কাহিনী জানলাম আজকে। ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল। ওহো মামা, 10টা বেজে গেল। আমরা আজকে যাই। কাল আমার বুয়েটের অ্যাডমিশনের রেজাল্ট দিবে। দোয়া করো। ও তোর দ্বারা হবে না, শুধু শুধু দোয়া করে লাভ নাই, সময় নষ্ট। দেখ, মামার সামনে অপমান করবি না। পাইছিস তো দুলাভাইয়ের ব্রেন। তুই চিন্তা করিস না, হবে হবে, তোকে দিয়ে হবে। চেষ্টা করে যা, চেষ্টা করে যা। মামা তুমিও। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন SOS স্টোর অফ স্টোরিজ।